কিছুক্ষণের মধ্যে আমাদের এপিসোড শুরু করব এবং আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। শুরুতে আমার সঙ্গে আছেন ডক্টর আলিফ। একটা ওয়ান্ডারফুল ঘটনা তিনি নিয়ে আসছেন। তার চাইতে বড় কথা হচ্ছে তিনি একটা অডিও ক্লিপ নিয়ে আসছেন আজকে। একজনের আসার কথা ছিল, সেই প্রসঙ্গে আমরা পরে আসবো। সেই আপু আজকে আসতে পারেননি। আপনারা অনেকেই হয়তো তাকে চিনবেন নাম বলে, কিন্তু আমরা নামটা বলতে পারবো না। তো তার ঘটনাটা তিনি রেকর্ড করে নিয়ে আসছেন, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের শোনাবো। আপাতত আমরা যাই আলিফের ঘটনায়। ডক্টর আলিফ। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ভূত এফএম এর ঘটনা শেয়ার করবার জন্য। আরিফ, একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কয়েকদিন ধরে আমি এরকম শুনছিলাম যে সবাই হসপিটালের ঘটনা শুনতেছে এবং কি মানে না আমি জানি না আসলে হঠাৎ করে আমার কাছে আজকে একদম একটা হসপিটালের ঘটনা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে যেন, মানে অনেকদিন ধরেই বলছিল কিন্তু আমরা হসপিটালের ঘটনা পাচ্ছিলাম না। বাট আজকে যখন আমি তো জানতাম না যেটা হসপিটালের ঘটনা, আমি আপনাকে ডেকেছি এবং আপনি যখন ঘটনা বলছেন তখন আমি ফার্স্ট জানতে পারলাম যে ও মাই গড, এটা হসপিটালের ঘটনা। ওকে, তো হসপিটালের ঘটনা শুধু না, আরো তো অন্য ঘটনাও আছে, সেগুলো আমরা শুনবো। আমরা হসপিটালটা দিয়ে শুরু করি, যেটা ডিমান্ড অনেক বেশি। ঠিক আছে ওকে। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করবো প্রথমে, সেটি আমাদের বাংলাদেশের একজন খুব ভালো প্রফেসরের ঘটনা রাসেল ভাই। আচ্ছা, তো আসলে বলতে গেলে তিনি একজন অর্থোপেডিক সার্জন। তো সে 1981 সালে একটি স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করে ইন্টার্নশিপ শেষ করে আপনার বাংলাদেশের বাইরে যায়। তো বাংলাদেশের বাইরে যাওয়ার আগে এমএস করে যায় তিনি সার্জারির উপরে। পরে সে বাংলাদেশের বাইরে যে আরো ডিগ্রিজ নিয়ে এসে বাংলাদেশে 1990 থেকে প্র্যাকটিস করা শুরু করে। তো একজন লোক তো তার সমস্ত অর্থ সম্পত্তি দিয়ে একটি হসপিটাল করে দেয়। এটিও বাংলাদেশের কোন একটি জায়গায়, আমি রাসেল ভাই জায়গাটির নাম প্রকাশ করতে পারছি না। ওকে, নো প্রবলেম। তো যে জায়গায় তার হসপিটালটা, সেখান থেকে তার বাসার দূরত্ব 8 থেকে 10 কিলো। তো সপরিবারে তাকে থাকতে হতো। তার 3 ছেলে ছিল আর কি। আচ্ছা, তো সপরিবারে তাকে সেই জায়গায় হসপিটালের কাছেই থাকতে হতো। তো বলে না রাসেল ভাই, এটা অনেক আগের কথা, হচ্ছে পেশেন্ট প্রেমিক বলে। পেশেন্ট বা ডেডিকেটেড। পেশেন্ট ফোন দিলে ওই ফোন আর ইগনোর করা যেত না, সেটা রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক। তো যখনই ফোন আসতো তখনই সে ধরে যেত। একটা মানে আর রাসেলের আরেকটা কলের ক্ষেত্রে বলি, ওই 1990 সালের ঘটনা। তো ফোন অতটা ছিল না, মানে মোবাইল তো বাদ, টেলিফোনই ছিল না। টেলিফোন আর কয়টা ছিল? তো তার বাসায় একটা টেলিফোন ছিল, তার হসপিটালে একটা টেলিফোন ছিল, ওই এরিয়াতে মোটামুটি 3টা টেলিফোন ছিল। আচ্ছা, তো এই 2টা টেলিফোন এবং তাকে যে কোনো ভাবে হোক সবাই কানেক্ট করতো। এই 3টাকে তো কানেক্ট করতো কি আপনার হসপিটাল থেকে ওই ফোন। নরমালি এতটা ফোনও নাই যে অন্য জায়গায় ফোন করবে, নরমালি ফোন 2টা হসপিটালেই কানেক্টেড ছিল। তো তিনি সবসময় পেশেন্টের জন্য সর্বদা রেডি। ফোন আসলেই সে রাত্রে 1টা, বাসার সবাই একটু ফেড আপ ছিল তার প্রতি যে এরকম করে চলে যাওয়াটা তো কোনো ঠিক না। তো ঘটনার দিন যাই রাসেল ভাই, ঘুরিয়ে পেঁচিয়ে না, ঘটনার দিন চলে যাই। ঘটনার দিন রাত 1টা রাসেল ভাই ঘুম ভাঙে। এর আগে প্রায় সপ্তাহখানেক হয় কোনো ধরনের ফোন তার কাছে আসে নাই রাত্রেবেলা। তো গভীর রাতের ফোন হঠাৎ করে এসছে রাত 1টা, এবং সে 100% শিওর ফোনটা হসপিটাল থেকে এসছে। আচ্ছা, তো রাত্রে 1টা ফোনটা সে রিসিভ করে, এবং রিসিভ করে অপর প্রান্ত থেকে ভাষাটা এরকম, মানে খুব ফিসফিস, স্যার একটা ইমার্জেন্সি পেশেন্ট আসতে হবে, খুব কর্কশ গলায়, খুব মোটা গলায়। বলে কি এরকম ভাবে তো আমাকে কখনো হসপিটাল থেকে কল দেয় না। তো নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলেই আসছে হয়তো বা। সে কি করলো, রেডি হয়ে কোনো মতে ড্রেস পরেই বের হয়ে গেল। আচ্ছা, তো বাসার নিচে নামতেই ওই এলাকাতে রাসেল ভাই স্কুটার তো পরের কথা, রিক্সা ওই মুহূর্তে অ্যাভেলেবেল কোথার থেকে রাসেল ভাই জায়গাটা, ওটা মফস্বল এরিয়া অবশ্যই, কিন্তু অ্যাভেলেবেল কে ভেবে। তো উনি নামার সাথে সাথে দেখলাম বাসার সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আচ্ছা, মনে হচ্ছে রেডি একদম, মানে তার হাতের নাগালি। তো সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো যে এই জায়গায় যাবা কিনা। রিক্সাওয়ালা বললে একটু বেশি ভাড়া বাড়ায় দিলে যাবো। তো রিক্সায় উঠেছে। তো তার কথা মতো রাসেল ভাই, আসলে আমার ঘটনার সাথে রিক্সাওয়ালা কোনোভাবে জড়িত না, বলে দিই আগের থেকে। তো তার কথা মতো যে রিক্সায় এত জোরে টানছে, আমি এখন যে মানে আলিফ, এখন যে তুমি দেখো মেশিন রিক্সাগুলা দেখো, ওটার থেকে অনেক ফাস্ট। এত জোরে রিক্সা টানছে। তো আমি কিছুক্ষণের মধ্যে, প্রায় 15 মিনিটের মাথায়, আমি 10 থেকে 12 মিনিটের মাথায় আমি হসপিটালের কাছে চলে যাই। আমার ঘটনা তো ওখান থেকেই মনে হয় শুরু। হসপিটালে যাওয়ার পরে উনি দেখলেন হসপিটালে একটা কাকপক্ষীয়, একটা বেড়ালও নাই, পাশ দিয়ে হেঁটে যায় এরকম বিড়ালও নাই। রাত তখন 1:30 পৌনে 2টা বাজে, বিড়ালও নাই। তাই এত
সুনসান হসপিটাল তিনি আগে কখনো দেখে নাই। যে আমি তো এই হসপিটালে চাকরি করি, এর আগে তো আমি বহুবার রাত্রেবেলা এসে সার্জারি করে গেছি, কিন্তু এখানে একটা মানুষ নাই এটা আমি কখনো দেখি নাই। এখানে তো মানুষ থাকার কথা। আর তাকে যে অ্যাপয়েন্টেড দিয়েছে সে হচ্ছে তার খুবই কাছের মানুষ, তো সে তো মালিক, ওই হসপিটালের মালিক। অনেক মানুষ অ্যাপয়েন্টেড করা, প্রায় 20 থেকে 25টা বেড আছে রাসেল ভাই। তো নিশ্চয়ই এটা একটা ভালো হসপিটাল যেখানে নর্মালি সার্জারি হয়, অন্যান্য সার্জারি হয়, অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা আছেন। তো উনি দেখে একটা মানুষ না, একটা বান্দা নাই। ভেতরে যখন সে ঢোকার পরে দেখে যে ডানে বামে লবি, যে বিশাল বড় লবি, সেই লবিতে একটা মানুষ নাই। সে দৌড়ে 3 তলায় যায়, 3 তলায় ওটিতে ওঠার পর দেখে যে কেউ নাই। ওটিতে উকি দিল রাসেল ভাই, কাউকে পেল না। সে পেছনে আসলো, ওটিতে উকি দেওয়ার সিস্টেম নেই, কারণ আপনি যদি স্টেরিলাইজ না হয়ে যান ওটিতে ঢুকতে পারবেন না। সে কোনো মতে জানাল ওটি রুমের যে একটা গ্লাস আছে, গ্লাস দিয়ে দেখার চেষ্টা করলো যে ভেতরে কেউ আছে কিনা। সে বের হয়ে গেল, কাউকে তো পাচ্ছে না, 2 তলা 3 তলা কাউকে। সে উপরে আর চেক করেন নাই, সে নিচে ইমার্জেন্সিতে চলে যায়। তো নর্মালি রাসেল ভাই, যদি কেউ ইমার্জেন্সি পেশেন্ট আসে, সবার আগে ইমার্জেন্সিতে লোক থাকে, তো সেটা চিন্তা করে ইমার্জেন্সিতে এক দৌড়ে যাওয়ার চেষ্টা করে, যে তো ফার্স্ট হেডে ইমার্জেন্সির কাছে কাউকে পাওয়া যায় কিনা। সে ইমার্জেন্সি খুলে দেখে কেউ নাই, ইমার্জেন্সি তো কেউ নাই, পুরো হসপিটালটা খালি। তো সে বলে যে আমি এরকম অপরিচিত পরিবেশ যদি অপরিচিত লাগতে থাকে, আপনি কিরকম ভাববেন? যে আপনি হসপিটালে চাকরি করেন, কিন্তু একটা মানুষ নাই সেজন্য। আর রাতটাও কি তখন গভীর, রাত 2টার কাছাকাছি। একটা বয়স্ক লোক পাওয়া গেল, তো তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার। মানে নর্মালি তাকে কোনো কোয়েশ্চেন করার মতো লোক না সে, তো জিজ্ঞেস করলো কি বল, লোক কোথায়। তো উনি মাথাটা নিচু করে, মাথাটা আস্তে করে নাড়ালো, মানে সে কিছু জানে না। তো সে আবার সিঁড়ির দিকে যেতে 4জন লোক তার সামনে আসলো রাসেল ভাই। 4জনের হাইট মোটামুটি একই রকম, 4জনই সাদা কাপড় পরা। 4জন তার সামনে আসলো এবং খুব তীক্ষ্ণ গলায় তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ডক্টর সাইফুল্লাহ নাকি। উনি বলল যে হ্যাঁ আমি ডক্টর সাইফুল্লাহ। বলে যে একটা রোগী আসছে আপনার কাছে, রোগীটাকে বাঁচাতে পারবেন? বাঁচবে না, আগে থেকে বলে দিই রোগীটা বাঁচবে না। তো দেখেন কি অবস্থা, রোগীটার অবস্থা ভালো না। তো 4জন লোক বললো। তো উনি বললো যে 4জনের মধ্যে যে লোকটা কথা বলছে সেই লোকটার গঠন যে কেউ দেখলে বলবে যে লোকটার 120 বছর ছাড়িয়ে গেছে। আচ্ছা, কিন্তু বয়স 120 বছর ছাড়িয়ে গেছে, কিন্তু লোকটার ভয়েস, লোকটার মুভমেন্ট, লোকটার বয়স বলে না। মনে হয় যে 18 থেকে 20 বছরের একটা লোক, তাগড়া একটা লোক হেঁটে যাচ্ছে তার সাথে। তিনি কি করলেন, ভয় মানে মনে মনে ভয় পেয়েছে, প্রকাশ না করে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। খালি মনে হয় তার পিছনে তাকানোর জন্য হয়তো ওয়েট করছিল তারা। সে খালি পিছনে তাকালো, আর তাকানোর সাথে সাথে সেই লোকগুলা 1 সেকেন্ডে পলকেই তার সামনে চলে আসলো রাসেল ভাই। এসে বললো যে লাশের খাটিয়া রেডি, কাফনের কাপড় রেডি, সুরমা রেডি, সব রেডি, আপনি খালি ওটিতে যান, দেখেন বাঁচাতে পারেন কিনা। বললাম পেশেন্ট বাঁচবে না। তো সে উপরে উঠলো, কারণ তার কথা হলো যে যদি এরকম পেশেন্ট বাঁচবে না এতই আগের থেকেই সে যখন জানে, তাহলে আমাকে কেন ডেকে আনা হলো। রাইট। তো জিনিসটাকে সে ওভারলুক করে ওটির দিকে গেলেন। ওটির দিকে যেতেই একটু আগে কিন্তু সে ওটির থেকে ইমার্জেন্সির দিকে গেছেন রাসেল ভাই। ওটিতে যাওয়ার পরে দেখেন যে প্রায় 20 থেকে 25 জন বোরকাওয়ালা মহিলা ওখানে বসে আছে মাটিতে, কালো বোরকাওয়ালা, চোখগুলো জল করছে, চোখগুলো দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার, জল করছে। মানে সে ওই মুহূর্তে তার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। কোন দোয়া পড়বে, কোন দোয়া পড়লে তার জন্য সুবিধা, এই জিনিসগুলো চিন্তা করার আগেই ওটি রুমের দরজা খুলে একটা মহিলা তার সামনে আসলো। আসার পর বলল আসেন ভেতরে। সে ভেতরে গেল, ভেতরে যাওয়ার পর দেখলো একটা বডি তার ওটি টেবিলের পাশে। সে আগে আমি বলিনি রাসেল ভাই, আমাদের তো ডিরেক্টলি ডাক্তাররা ওটিতে ঢুকে যায় না, স্টেরিলাইজ হয়, কাপড় চোপড় পরে তারপরে ভেতরে যায়। সে তার সব নিয়ম কানুনগুলো পালন করে ওটিতে ঢোকার পর দেখলো যে ওটি টেবিলটা আছে, সেই টেবিলটার উপর একটা মানুষ পড়ে আছে। কিন্তু গঠনটা ঠিক এরকম যে ওই পাশে একটা নার্স দাঁড়ানো, যে নার্সটা তার পরিচিত, যে তার কাছে মনে হচ্ছে যে এই নার্সটা তো আমি রেগুলার, নার্সটাকে রেগুলারলি দেখে, এই নার্সটার নাম সাইয়েদা, রেগুলারলি দেখে। কিন্তু নার্সটার সাথে সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, যে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নার্স কোনো কথা বলছে না। এমন একটা ভাব যে নার্সটাকে চেনেই না। ডান পাশে দেখলো যে ওটির ডান পাশে অ্যাম্বু ব্যাগ, তারপরে আপনার অ্যাম্বু ব্যাগ মানে শ্বাসকষ্টের জন্য মুখে যেটা আমরা অপারেশনের সময় দেই, তারপরে আপনার ওই জাফর সাহেব জেনারেল অ্যানেস্থেসিওলজিস্ট জিএ যে করে, কারণ আগে সব কাজগুলো জিএতেই হতো। তো সে দাঁড়িয়ে আছে, এই লোকটার সাথেও সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কারণ তার সাথে যা ঘটছে সব অ্যাবনর্মাল। যদি আই কন্ট্যাক্ট করে কোনোভাবে বের হওয়া যায়
পালিয়ে বের হয়ে যায় ওটি থেকে, কিন্তু কোনোভাবেই তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না ওই জাফর সাহেবের। ওই দুইজনকেই সে চেনে ওটিতে, আর কাউকেই কিন্তু চেনে না। পেশেন্ট তো রাসেল ভাই কি বলবো, পেশেন্টের ঘটনা এখন বলি, যে ওটি যে অপারেশন যে টেবিলটা যেখানে বসে অপারেশন করা, যেখানে পেশেন্টকে রেখে অপারেশন করা হয়, পুরা শরীরটা জুড়ে অপারেশন টেবিলটা পেশেন্টের জুড়ে আছে। আর যে পেশেন্টের যে মাথাটা, সেই মাথাটা নিয়ে দাঁড়িয়ে আছে সেই সাইড, যে নার্স সে দাঁড়িয়ে আছে। পেশেন্টের মাথা থেকে চোখগুলা টপ, মানে নর্মাল অবস্থায় টপ টপ মানে চোখগুলা নড়ছে বোঝা যাচ্ছে, আর পাগুলা সব আলাদা, পাগুলা সব আলাদা পড়ে আছে। তো এই অবস্থায় আপনি কি করবেন রাসেল ভাই? আপনি একজন সার্জন হলে আপনি কি কিছু ডিসাইড করতে পারবেন? না আমার রিপোর্ট আছে, না আমার পেশেন্ট বেডে ছিল, না ইমার্জেন্সি অবস্থা থেকে নিচের থেকে কোনো রিপোর্ট এসছে, না পেশেন্টের কোনো আলাদা করে আমার তো মাথায় কাজ আমি করবে না আসলে। কি অপারেশন করবো এই পেশেন্টের? একদম সেটাই। সে দুইজনকে অনেকবার আঙ্গুল দিয়ে গুতা দেয়, কথা বলার, মানে একটা মূর্তি তার মাথা ধরে আছে। সে অনেকবার চেষ্টা করে তার সাথে কথা বলার জন্য, কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলে না। সে ওখানে কি করবে? কিচ্ছু করার নাই। হঠাৎ করে এরকম 10-15 মিনিট তার শরীর থেকে ঘাম ঝরছে। 10-15 মিনিট পরে ওটির দরজা খুলে ওই 4জন লোক আসলো, এবং আসার সময় পুরো দরজাটা খুলে ওপেন ভাবে লাশের খাটিয়াটা নিচ দিয়ে ধরে, হাত দিয়ে ধরে নিয়ে আসছে, কাঁধের উপরে না, হাত দিয়ে ধরে লাশের খাটিয়াটা ঠিক যেখানে অপারেটিং টেবিলটা আছে তার থেকে 3 ফিট দূরে রাখা হলো। এবং যে 4জন লোক তারা কোনায় গিয়ে দাঁড়ালো এবং বললো আপনি করেন, যা যা করার করেন। সে ভাবলো যে যাক কিছুটা হলো চেষ্টা করি, যেহেতু ওনারা আমাকে এরকম ভাবে ফোর্স করছে, আর আমার কিছু করার নাই, যদি আমি কিছু না করি আমাকে ক্ষতিও করতে পারে, কারণ আমার সাথে যা হচ্ছে সব অ্যাবনর্মাল, কিচ্ছু নর্মাল না। আমি স্বপ্নেও নাই, কিন্তু আমি জীবিতও নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে জীবিত মানুষজন হয়তো এগুলি কেউ প্রত্যক্ষ করেন না। সে কি করলো? পাটা উঠালো, পাটা স্টিচ করার চেষ্টা করলো, ডান পা উঠানো স্টিচ করার চেষ্টা করলো, বাম পা উঠালো স্টিচ করার চেষ্টা করলো। আর এদিক থেকে মাথার থেকে ওই মাথার মধ্যে যে তাকালেই দেখা যায় যে চোখটা টুকটুক করে নড়ছে। দেখলো যে তার যে অ্যাসিস্ট্যান্টের পাশে যে জাফর সাহেব, সে কি করলো? ল্যাম্বু ব্যাগ নিয়ে এসে সে মুখের মাস্কটা মুখের মধ্যে দিয়ে দিল, আউট অফ নোওয়্যার, কোনো রিজন ছাড়া। গলা তো রাসেল ভাই বডি থেকে আলাদা, ওই মুখের মধ্যে মাস্ক দিলে কি হবে? সেটাই সব ওলট পালট রাসেল ভাই। কিছুক্ষণ পর যে আমি কোনো রকমে পাটা স্টিচ করলাম, কিছুক্ষণ পর একটা সাউন্ড আসলো, এরকম কুক একটা সাউন্ড টাইপের, যে শরীর থেকে মনে হয় কিছু একটা বেরিয়ে গেল, মানে দমটা এখনই ছেড়ে দিল। আমার যতক্ষণ আমি আপনাকে ঘটনা বললাম রাসেল ভাই, ততক্ষণ ওই ডেড বডিটার চেস্ট এক্সপ্যানশন হচ্ছে, চেস্টটা বোঝা যাচ্ছিল যে সে শ্বাস নিচ্ছে, বন্ধ করছে, মাথা কিন্তু শরীর থেকে আলাদা রাসেল ভাই। আমি আবারও বলি, পরে লাস্ট মোমেন্টে বোঝা যাচ্ছিল যে আপনার বডিটার ভেতরে কোনো ধরনের মানে নড়ছে না এখন আর, মানে মনে হচ্ছে যে আসলে এখন দমটা চলে গেল। তখন ওই লোকগুলো বলে কি দম গেছে? তো উনি আর কিছু বলার আগেই বলে যে সরেন এখান থেকে। তো তাকে সরিয়ে দিল। সোর্স কোথা থেকে রাসেল ভাই জানি না, খাটিটা পাশে নিয়ে আসার পরে ওই জায়গায় সবাই তাকে গোসল করানো স্টার্ট করলো। আচ্ছা, তারা নিজেরাই মাথাটা স্টিচ করলো, এবং সোর্স কোথা থেকে আমি তো প্রত্যক্ষ করি না, আমি হয়তো বা মরেই যেতাম রাসেল ভাইটা দেখলে। স্বাভাবিক। উনি কিভাবে বেঁচে আছেন আমাকে কিভাবে শেয়ার করলো সেটাই। উনি বলছে যে আমি দেখলাম মাথাটা স্টিচ করার পরে মাথাটা আমারই নার্স ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো, যার সাথে উনি রেগুলার কাজ করেন, ওরা ধরে আছে, রাইট। এবং ওই 4জন, কারণ মাথাটা তো রাসেল ভাই জায়গা নাই ওইখানে মাথাটা রাখার, মাথাটা নইলে ঝুলে থাকবে, মাথাটা ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো। গোসল করানোর পরে রাসেল ভাই ওই গোসল করানোর সময় যে সূরা, এই দোয়া বুলা পড়ছিল, সেগুলো সব তার কানে আসছে, কিন্তু কি পড়ছে সেটা বোঝা যাচ্ছে না। যখন পুরো বডিটা গোসল করানো শেষ হলো, এত সুগন্ধ রাসেল ভাই বডি থেকে আসতে থাকলো। পরে বডিটা শুকিয়ে আপনার কপালে আল্লাহু, বুকের মধ্যে চেস্টে লেখা হলো, কিছু জিনিস লেখা হলো, সে বলে কিছু জিনিস লেখা হয়েছে। পরে কাফনের কাপড় দিয়ে সুন্দর করে মোড়ানো হলো, এবং মোড়ানোর পর মনে হলো লাশটার হাইট কমপক্ষে 8 ফিট। আচ্ছা। এবং পুরো লাশের খাটিয়াটা এতই বড় রাসেল ভাই, সাধারণ মানুষের লাশের খাটিয়া খুব ছোট হয়, এত বড় না, রাইট। কিন্তু এটা অনেক বড় খাটিয়া, মনে হয় মাপ দিয়ে আগের থেকে খাটিয়া বানানো হয়েছে। তো লাশের খাটিয়াটা যখন লাশের আমল, তারা কালিমা পড়তে আস্তে আস্তে বেরিয়ে গেল। আসলে ওনার সাথে যে লোক যুদ্ধ ছিল, যাদেরকে উনি ছিলেন, তারাও বের হয়ে গেল। তারা বুঝতে বাকি নাই যে দে ওয়ার প্রসেসড অর সামথিং। সে দরজাটা খুললে মানে কিছুক্ষণ সে মানে চিন্তা করলো তখন আমার সাথে কি হলো। আসলে চিন্তা করারও কোনো উপায় নেই। দরজাটা খুলে দৌড়ে দেখতে গেল যে তারা কোথায়, কিন্তু আশেপাশে কোনো চিহ্ন দেখা গেল না, কাউকে দেখা গেল না। ওই 2জন লোক, যে মহিলাটা নার্সটা আর
যে জি এর লোকটা সে বসে পড়ে আছে। অনেকক্ষণ তাদেরকে ধাক্কায় উঠানোর পরে তারা বলল যে আমাদেরকে 2 জন লোক খুব জোর করে 1 গ্লাস পানি খাওয়ায়, এরপর থেকে আমাদের আর কিছু মনে নাই। বলে এতক্ষণ কি হয়েছে না হয়েছে তোমাদের কিচ্ছু মনে নাই? বলে আমরা জানি না কি হয়েছে, আমরা এখানে পড়ে আছি, এখানে আমাদের ঘুম ভাঙছে। এরপরে রাসেল ভাই কিছু আপনি কিছু বলতেন রাসেল ভাই, আপনি কোনো আমার কাছে আসলে কোনো সলিউশন নাই আসলে। আমি সেও আজ পর্যন্ত এটা সলিউশন খোঁজে নাই। একটা জিনিস হতে পারে যে উনি পুরো জিনিসটা যেটা উনিও ভেবেছিলেন যে উনি হয়তো ঘুমের মধ্যে দেখছেন, বাট উনি তো বাসা থেকে এসেছেন, আবার বাসাতেই ফিরে গেছেন। বলে যে আমি যদি ঘুমে জানতাম, নরমালি আমি খুব বাজে স্বপ্ন দেখি, নরমালি আমি বসে বলছে যে খুব খারাপ স্বপ্ন, বাসা থেকে পড়ে গেছি। আসলে ওনার বাসা থেকে যে রিকশাওয়ালা যিনি নিয়ে গেছেন তখন থেকে তো ঝামেলা শুরু হয়েছে। তখন থেকে রিকশা থেকে মানে রিকশাওয়ালা আসলে তো আমার কাছে মনে হয় এক্স্যাক্টলি মানে ওনাদেরই একজন রিকশাওয়ালা, আসলে কোনো সাধারণ বলে যে এরকম ভাবে একটা রিকশা চালানোর কথাও না। আর আমি যখন স্বপ্ন দেখি আমার কাছে মনে হয় স্বপ্নতে খুব খারাপ জিনিস হওয়ার সাথে সাথে আমি বেডে, কিন্তু আমার সাথে সব খারাপই হচ্ছে, ভালো কিছুই হচ্ছে না। হয়তো ডাক্তার মানুষ দেখে 2টা ভয়ের জিনিসগুলো আমি মানে হয়তো বা সহ্য করতে পেরেছি, কিন্তু সাধারণের সহ্য করা ওইটা আমার মানে সম্ভব না। আসলে এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। আমার কাছে একটা অডিও ক্লিপ তো আছেই, তার আগে আমি একটা ঘটনা পড়তে চাই। ঘটনাটি পুরোপুরি ইংলিশে লেখা, সো আমাকে ডিরেক্টলি আমাকে মানে পড়তে হবে, এবং আমি এটা বাংলা করি, আমি নিজের মতো করে গুছিয়ে বলছি, তাতে আরো বেশি অথেন্টিক থাকে। দ্যাটস ওয়াই আমি সেটা করিনি আর কি। বাংলা যদি আমি অনুবাদ করি তাহলে অনেক কিছুই আমার কাছে কেন যেন মনে হয় যে চেঞ্জ হয়ে যেতে পারে হয়তো। যাই হোক, তো যিনি লিখছেন তিনি লিখছেন মাই গ্র্যান্ডফাদার ওয়ান্স হ্যাড আ রেডিও, এবং একটা রেডিও ছিল, এবং তিনি বলছেন যে যে সময়টার কথা তিনি বলছেন, দ্যাট টাইম একটা রেডিওর দাম অনেক বেশি ছিল, মানে ওই দিনে ওই সময়ের প্রেক্ষাপটে, এবং তিনি তার রেডিও অনেক বেশি ভালোবাসতেন, এবং এত বেশি ভালোবাসতেন যে অন্য কোনো কিছু বোধহয় তিনি এতটা পছন্দ করতেন না। অ্যান্ড তিনি এই রেডিওটা যেটা তার কাছে ছিল সেটা তিনি কাউকে টাচ করতে পর্যন্ত দিতেন না, এবং একটা ফিনান্সিয়াল প্রবলেম হয় কোনো একটা কারণে, এবং যেটা হয় পছন্দের জিনিসগুলোর ভয়ে সমাপ্তি এভাবেই ঘটে, এবং সামহাউ হি হ্যাড টু সেল দ্য রেডিও, এবং তিনি যদিও সেটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না, অ্যান্ড তিনি খুব ডিপ্রেসড ছিলেন, এবং তিনি 1 সপ্তাহের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন এই রেডিওটা বিক্রি করার পরে। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে তিনি সেম রেডিও পরবর্তীতে আবার যখন মানে সবকিছু স্বাভাবিক হলো তিনি খুঁজেছেন, বাট সেই জিনিসটা যেটা তিনি একবার মানে সেল করেছেন সেই জিনিসটা তিনি আর পাননি। ইন 2015 তার খুবই রিসেন্ট সময়ের কথা বলছেন তিনি, এবং তিনি বলছেন যে তার গ্র্যান্ডফাদার একটা অ্যান্টিক শপে যান একটা বিছানা কিনতে, এবং তিনি একটা বড় সড়ো দেখে মানে বিছানা কেনেন, এবং তিনি এটা দাম দেন। বাট যখন তিনি চলে আসছিলেন ওইখান থেকে, হঠাৎ করে তিনি দেখলেন যে রাস্টি একটা অনেক পুরনো একটা রেডিও, সেটা শেলফের উপরে রাখা, এবং একটা ডার্কেস্ট কর্নার যদি বলে দোকান, মানে সেটা সবচাইতে অন্ধকার যে জায়গাটা, আলো আবছা আধার এরকম টাইপের একটা কর্নারের মধ্যে সেটা রাখা। এবং তিনি হঠাৎ করেই জিনিসটা দেখে খুব খুশি হয়ে গেলেন, এবং তিনি আর 1 মুহূর্ত দেরি করলেন না, সেটা ছিল একটা রেডিও, এবং সেই রেডিওটা তিনি কিনে ফেললেন সঙ্গে সঙ্গে, এবং কিনে তিনি বাসায় ফিরে আসলেন। এবং তিনি যেটা করলেন সেটা হচ্ছে শপকিপার যখন কেনার আগে একবার একটা ওয়ার্নিং দেয়, এবং তাকে ওয়ার্ন করে এটা বলে যে রেডিও ওয়াজ কার্সড, অভিশপ্ত একটা রেডিও, আপনারা বুঝতেই পারছেন। তো এই সমস্ত ব্যাপারে তার গ্র্যান্ডফাদার একেবারেই বিশ্বাস করতেন না, এবং তিনি এই সমস্ত মানে কার্স, তারপরে এই সমস্ত ধরনের যে ব্ল্যাক ম্যাজিক, এই সমস্ত ব্যাপারে তিনি পাত্তা দিতেন না। তো তিনি সেটা কিনে ফেললেন, এবং এটা ইট ওয়াজ দ্য বিগেস্ট মিস্টেক, এবং সেটা আমরা পরে আসছি। এবং তিনি সেই রেডিওটা কিনে নিয়ে যান, এবং তিনি দেখেন যে কাজ করছে কিনা। ইয়েস, it was working, and এর সাউন্ডটা ছিল মানে সো গুড। এবং তিনি যেটা করলেন সেটা হচ্ছে তিনি ভাবলেন যে তিনি বললেন যে তিনি রুমে শুনবেন তিনি, এবং তিনি বললেন যে এবং তিনি সেটা শুনবেন। বাট যেটা হলো সেটা হচ্ছে যে তিনি চাইলেন যে কিছু নেইবারদেরকেও তিনি এটা দেখাবেন, এবং তিনি এই জিনিসটা তাদেরকে ডেকে নিয়ে এসে তিনি
মানে সবার মধ্যে শুনবেন। তো তিনি যেটা করলেন সেটা একটা রেয়ার অ্যান্টিক রেডিও, যেহেতু সুতরাং তার এই ধরনের একটা ইচ্ছা হলো, এবং তিনি যখন সবাইকে ডেকে নিয়ে আসলেন এবং রেডিওটা অন করতে চাইলেন, তখন কোনো সাউন্ড রেডিও থেকে আসছিল না। অ্যান্ড হি ওয়াজ শকড, এবং মানে একটু আগেও এবং স্পিচলেস হয়ে গেলেন তিনি, যে একটু আগেও রেডিওটা বাজছিল, একটু আগেই সবকিছু ঠিকঠাক ছিল, বাট নাও ইটস নট ওয়ার্কিং। মানে কি হতে পারে, কোন ধরনের প্রবলেম হতে পারে? তো যিনি মেলটা লিখছেন তিনি লিখছেন যে আমার আঙ্কেল lives with my grandfather, এবং অ্যাকচুয়ালি my grandfather lives with my uncle and my aunt and with two of my cousins. তো যেটা হলো সেটা হলো, যখন তিনি দেখলেন যে রেডিওটা ওয়াজ নট ওয়ার্কিং, তখন তিনি ভাবলেন যে এটা চেক করে দেখি অ্যান্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা। বাট যখন তিনি চেক করতে শুরু করলেন, হি ডিডন্ট ফাইন্ড এনি ড্যামেজ। তো সবাই তাকে বললেন যে গ্র্যান্ডফাদারকে বললেন যে এটাতে একটা কাজ করো, এটা ঝামেলা মনে হচ্ছে, এটা তুমি জাস্ট যেখান থেকে কিনেছো সেখানে ফেরত দিয়ে আসো। বাট প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে গ্র্যান্ডফাদার কোনোভাবেই এটা ফেরত দিতে রাজি হলেন না। এবং দ্যাট নাইট যখন সবাই ঘুমোতে গেল এবং আঙ্কেলও ঘুমাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, এবং তিনি যেটা করলেন, হি গট আপ অ্যান্ড যখন দেখতে পেলেন যে একটা স্ট্রেঞ্জ স্পুকি একটা মিউজিক, একটা হারমোনি প্লে করছে, মানে কোথাও বাজছে এরকম। তো প্রথমে আঙ্কেল যেটা ভাবলেন যে এটা হয়তো আশেপাশে কেউ কোনো জায়গা থেকে আসছে এবং কোনো নেইবার হয়তো এটা বাজাচ্ছে, এরকম কোনো কিছু ভাবে। এবং নেক্সট ডে যখন তিনি সবাইকে জিজ্ঞেস করলেন অ্যাবাউট দ্য মিউজিক, সবাই বলেন যে নো, কেউ সেটা এরকম ধরনের হারমোনি কেউ প্লে করেনি, এবং লাস্ট and only my son plays it, but he was staying with his aunt last night. একজন তার মধ্যে এটা বললেন, এবং মানে তার মানে একজন নেইবার ছিল, এই জন্য ইনি সন্দেহ করেছিলেন। বাট আমাদের মাই আঙ্কেল ডিডন্ট টেক দ্যাট ম্যাটার সিরিয়াসলি, এবং তিনি যেটা করলেন সেটা হচ্ছে তিনি কাউকে সেটা বললেন না। বাট মেইন ট্রুথ সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি সেই জিনিসটা আলাদাভাবে সেই সাউন্ডটা শুনলো, ওই যে একটা হারমোনি, ওই যে একটা সুর, ওই জিনিসটা সবাই ফ্যামিলির প্রত্যেকে আলাদাভাবে শুনলো। একদিন রাতে এই সাউন্ডটা খুবই লাউড হয়ে আসলো, এবং সবাই যেটা করলো রুম থেকে বেরিয়ে আসলো। এবং I was also there, যিনি ঘটনা লিখছেন তিনি বলছেন তিনিও ওখানে ছিলেন। অ্যান্ড সবাই যখন বেরিয়ে আসলো লিভিং রুমে, এবং সবাই দেখলো যে সামথিং যেটা কেউ বিশ্বাস করতে পারলো না, উইথ দেয়ার ওন আইস, যেটা দেখলেন যে রেডিওটা প্লে করছে এবং একা একা প্লে হচ্ছে, এবং এইটার কোনো তার বা এটা কেউ অন করেনি, এটা অন করা ছাড়াই রেডিওটা একা একা বাজছে। সবাই গুজবাম্প হতে শুরু করলো, হাত পা সব শিরশির করতে শুরু করলো, এবং সবাই ভীষণ ভয় পেল। এবং রেডিওটা একটা পার্টিকুলার মেলোডি, একটা হারমোনি সেটা করছিল, প্লে করছিল, এবং একটু পরেই সেই মেলোডিটা চেঞ্জ হয়ে হঠাৎ করে নূপুরের মতো একটা সাউন্ড, ওই ধরনের একটা সাউন্ডে পরিণত হলো। মনে হলো যে কেউ মনে হয় সামওয়ান ওয়াজ ড্যান্সিং, এরকম টাইপের একটা জিনিস হলো। এবং সবচেয়ে হরেবল যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে যে একটু পরে হালকা একটা হাসি, একটা মেয়ের কণ্ঠে একটা হাসি শোনা গেল, এবং সবাই মিলে খুবই ভয় পেল। এবং তার মধ্যে যেটা হলো সেটা হচ্ছে যে যিনি লিখছেন তার আন্টি সঙ্গে সঙ্গে ফেইন্ট হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, অ্যান্ড সমস্ত কাজিনরা কাঁদতে শুরু করলো। এবং তার আঙ্কেল যেটা করলেন তিনি হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলেন, এবং তার দাদা কিন্তু অর্থাৎ গ্র্যান্ডফাদার কিন্তু জাস্ট চুপচাপ শুনছিলেন ওই সাউন্ডটা আর হাসছিলেন। সাডেনলি সে বলল যে তিনি যেই মহিলার হাসি শুনছেন তাকে চেনেন। এটা বলার পর তিনি সবাইকে অবাক করে দিয়ে কাঁদতে শুরু করলেন। খুব তখনই একটা ঘটনা যেটা হচ্ছে আঙ্কেল সেই মুহূর্তে চলে আসলেন, তার চাচা ওই মুহূর্তে বাসায় ঢুকলেন, এবং তিনি একটা রড নিয়ে আসলেন, চিকন রড বাইরে থেকে নিয়ে আসছিলেন। তিনি ওটা আনতে গিয়েছিলেন এবং সেটা নিয়ে সরাসরি তিনি রেডিওটার উপরে আঘাত করলেন, এবং রেডিওতে এবং একটা সাউন্ড তখন আসলো,
জীবনের ডাইং সাউন্ড তখন এসে আসলো, এবং গ্র্যান্ডফাদার যেটা করলেন সেটা হচ্ছে তিনি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে রেডিওর উপরে গিয়ে পড়লেন, এবং তিনি লাফ দিয়ে বললেন যে নো 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 নো, এটা করো না, এবং তিনি সবাইকে থামতে বললেন। এন্ড এভরিওয়ান পুশ মাই আঙ্কেল অ্যাওয়ে ফ্রম দ্য রেডিও, অ্যান্ড দেন যেটা করলেন সেটা হচ্ছে যে ওনার দাদা সঙ্গে সঙ্গে তার আঙ্কেলকে একটা থাপ্পড় দিলেন, যেটা তিনি কখনো করেন না। তিনি তো কোনো বাচ্চাকে কোনোদিন কোনো সময় মারধর করেন না। অ্যান্ড সবাই খুব শকড এবং টেরিফাইড, বাট এটা যেটা হলো সেটা হলো যে দেখতে আস্তে আস্তে তার গ্র্যান্ডফাদার কাঁপতে শুরু করলেন, এবং আস্তে আস্তে তিনি হচ্ছে রেডিওর উপরে হাত বোলাতে লাগলেন, এবং তিনি বলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। রেডিওর উপরে হাত বোলাচ্ছেন যেন ওটা একটা ক্যারেক্টার, একটা মানুষ এরকম ভাবে। অ্যান্ড ফ্রম দ্যাট ডে রেডিওটা তার আঙ্কেলের অ্যাটিক রুমে, যে সেই রুমের মধ্যে থাকছিল, এবং 13 জানুয়ারি তিনি সেই রেডিওটা আমাদের দেখেছিলেন। যদিও সেদিন কোনো কিছু ঘটেনি, মানে সেদিন থেকে রেডিওটা ওই সেই ওপরে, এবং এই ছিল মোটামুটি ঘটনা। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরো একজন অতিথি আছেন এই মুহূর্তে, সেই নতুন অতিথির কাছে আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো রাসেল ভাই, আমি অভিজিৎ কানু ফ্রম শ্যামলী। ওকে অভিজিৎ, আমরা শুনি আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। ঢাকার সুবাদে আর কি, মানে পড়ালেখার সুবাদে আমি ঢাকায় থাকি আর কি। জি। তো ঢাকায় থাকা অবস্থায় ফ্রেন্ডদের সাথে থাকা হয় আমার। তো আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে শ্যামলীর দিকে থাকা হয়েছে আর কি, ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে আর কি। তো এখন যেটা হলো যে ওইখানে থাকা ভালোভাবেই আছি আমরা, খুব ভালোভাবে থাকা হলো, মানে কন্টিনিউ ভালোভাবে থাকতেছি আমরা। তা এখন তেমন কোনো সমস্যা হচ্ছিল না ওই তখন আর কি। তা একটা সময় হলো যে আমার একটা ফ্রেন্ডের বার্থডে আর কি, 10 অক্টোবর ছিল 2014 সালে। তা আমি সেটা মোহাম্মদপুর, রাজীব আর কি তার নাম। তো রাজীবের বার্থডে ছিল, তো আমি তার বার্থডেতে যাবো না বলতেছিলাম। তারপর ফ্রেন্ড যেহেতু আমার যেতে হয়, বলতেছিল যে না আসলে হবে না, এমন একটা অবস্থা। তা আমি তার বার্থডেতে যাই মোহাম্মদপুর। তা মোহাম্মদপুর যাওয়ার পরে আমি তার বার্থডেটা সেলিব্রেট করা হয়। তো অ্যাকচুয়ালি আস্তে আস্তে বিষয়টা এমন হলো যে দেরি হয়ে গেল আর কি। আচ্ছা। তো অনেক রাত হয়ে গেল, অনেক রাত হয়ে যাওয়ার পরে এখন যাই হোক আমি নর্মালি আসতেছি, তো রিস্কা দিয়ে আমি শ্যামলী আসলাম। আসার পরে আমার নিজের বাসায় ঢুকলাম আর কি, বাসা যাচ্ছি আর কি। তা এমন সময় তো তখন প্রায় রাত 1-1:30 মতন হয়ে গেছে আর কি, বাজে এরকম বাজে আর কি। তো বাসায় যখন যাচ্ছি তখন সিঁড়িতে যখন আমি উঠছি, তো সিঁড়িতে সাধারণত আর কি আমাদের সব জায়গায় লাইট টাইট থাকে, কিন্তু আমাদের যে ফ্ল্যাটটা আমরা ভাড়া থাকতাম সেটা 2 তলা পর্যন্ত লাইট ছিল না। আচ্ছা। কোনো একটা কারণে ছিল না। তা মালিককে এটা বারবারই বলা হতো যে লাইট কেন নেই। তো মালিক লাইট ব্যবস্থা করে দিত, কিন্তু ফিউজ হয়ে যেত আর কি, এমন একটা অবস্থা। তো যাই হোক এখন আমি নিজে মোবাইল লাইটটা জ্বালিয়ে আমি সিঁড়িতে উপরে উঠি আর কি। তো ওঠার সময় আমার কাছে কেমন যেন একটা মনে হলো যে কেউ একজন আছে, এমন একটা মনে হলো আমার কাছে যে কেউ একজন আছে। তা আমি কেউ একজন আছে মনে হয়, যদি রাসেল ভাই মনে হয় না যে আপনার পিছনে কেউ যদি ফলো করে আর কি, হ্যাঁ, তাহলে তো মনে হবে যে না কেউ একজন ফলো, যদি রাসেল ভাই আপনি কি বুঝতে পারতেছেন, কেউ যদি ফলো করে আর কি, তাহলে মনে হবে যে না কেউ। আপনি একটা জিনিস টের পাবেন, মানে আপনি যদি নাও দেখেন আপনি বুঝতে পারবেন যে, মানে ফিল করতে পারবেন যে কেউ একজন আপনাকে ফলো করছে, রাইট? তা আমি পিছনে ফিরে চাই আর কি। তো পিছনে ফিরে যাওয়ার পরে আমি দেখি যে না তেমন কিছু না। যাই হোক আমি আমার চারতলা যেখানে থাকি আর কি, তো সেখানে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যাই। তো যাওয়ার পরে যাই হোক আমি রুম টুম খুলে আমি আমার রুমে যাই ঘুমিয়ে পড়ি, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। তা আমি সাধারণত গরম হোক শীত হোক ফ্যান ট্যান চালিয়ে ঘুমাই আর কি সবসময়। তো ফ্যান ট্যান চালিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়ে পড়ার পরে এখন সব ঠিকঠাক আছে, খুব ভালো হয়ে যাচ্ছে দিনকাল, তেমন কোনো সমস্যাও নেই। এনিওয়ে সব ওকে ফাইন। তো এখন যেটা মেইন প্রবলেমটা শুরু হলো এরপরে থেকে আর কি। তা আমার এই সেই একটা কারণে, একটা অফিসিয়াল একটা কারণে, তা আমি ঢাকার বাইরে যাই আর কি। তা ঢাকার বাইরে গেলে কয়েকদিন পর আমার কয়েকদিন লেট হয়ে যায় আস্তে আস্তে। তা আসার যেদিন আমি আসবো আর কি, ব্যাক করবো ঢাকার দিকে। তা ঢাকায় ব্যাক করার সময় আমার সেই একই সিচুয়েশন আমি একটা ফিল করলাম আর কি। ওই সময় ফিল করলাম যে আমার সেম ওরকমই হচ্ছিল যে কেউ একজন আছে, কেউ একজন আমাকে ফলো করতেছে, কেউ একজন এমন একটা কিছু টের পাচ্ছি যে না কেউ একজন মনে হয় আমাকে করতেছে, ফলো করতেছে। আচ্ছা। যাই হোক আমি বাসায় চলে যাই,
আবার সেই সেম সিচুয়েশন সেম অবস্থা, আমি লাইটটা ধরে উপরে চলে যাই, রুমে চলে যাওয়ার পর আমি সবাই ঘুমাচ্ছিল, তখন প্রায় 1টা-2টার মতন বেজে গেছিল। তো বাসায় আমি ঘুমিয়ে রুমে খুলে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পরে এখন ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়েছি আর কি। তো এখন যেটা হলো যে আমি ঘুমিয়ে পড়ছি অলরেডি। তো এখন আমি হঠাৎ আমার কাছে আমি স্বপ্ন দেখতেছি না কি আমি কিছু বুঝতে পারতেছি না ওই মুহূর্তেটা। আমার জার্নি করে আসছিলাম অনেক, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি কিছু একটা দেখতেছি স্বপ্নে। আচ্ছা, যে কেউ একজন বলতেছে যে মানে নিজের জীবন বাঁচানোর জন্য বলতেছে যে বাঁচাও এমন একটা বলতেছে যে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। তা আমি স্বপ্ন দেখতেছি আসলে কেমন, মানে আমার কাছে কেমন লাগতেছিল বিষয়টা। মানে আপনি মোটামুটি ভাবছেন যেটা স্বপ্নই হবে বোধহয়। হ্যাঁ, আমার স্বপ্নই হবে আর কি। হ্যাঁ। তাই আমার কাছে মনে হলো না স্বপ্ন হলে এটা বাদ দিই, মানে আমার কাছে আমি তখন সিচুয়েশনটা করতে পারতেছি, হ্যান্ডেলও করতে পারতেছি না, এমন একটা অবস্থা। তো খুব মানে শরীর ঘেমে গেছে আর কি। ঘেমে গেলে এখন মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল ওই মুহূর্তটার ভিতরে। তা আমি মানে যেভাবে উঠে পড়লাম, হঠাৎ করে চোখ মেললাম আর কি। চোখ মেলে দেখলাম যে আমি তো মানে রুমে নেই। আমি বললাম কি আমি কোথায়? আমার কাছে খুব ভৌতিক, মানে কি বলবো যে অ্যাকচুয়ালি আসলে আগে বলা দরকার ছিল। আমি আসলে এরকম বিশ্বাস করি না, কোনো সময় বিশ্বাস করি না যে এরকম কিছু থাকতে পারে বা এরকম কিছু হতে পারে আমার সাথে, এরকম আমি কোনো সময় বিশ্বাস করতাম না। কিন্তু আজ এই সিচুয়েশনটা যদি না হতো তাহলে আমি মানে বিশ্বাস করতামই না যে এরকম হয়, এরকম কিছু আছে, কিছু থাকতে পারে। তা আমি দেখি যে আমি সিঁড়িতে, কেমনে কিভাবে পসিবল আমি এটা বুঝতেই পারতেছিলাম না যে আমি সিঁড়িতে কেন। আমি কি স্বপ্ন দেখতেছি না কিভাবে আমি অটোমেটিক সিঁড়িতে চলে আসছি? আমি তো রুম বন্ধ করে ভিতরে যাই, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমাই, কিন্তু আমি কিভাবে আমি সিঁড়িতে কেন, 2তলার সিঁড়িতে, যেখানে কারেন্ট লাইটটা ছিল না আর কি। এখানে আপনার আসার কোনো কারণ, এখানে আমার কোনোভাবে আসার কারণ নাই। রাইট। তা আমি এখানে কেন? আমি খুব ভয় পাই যে কি ব্যাপার, আমি এখানে কিভাবে আসলাম? তা আমি মানে বুঝতে পারতেছিলাম না এরকম একটা সিচুয়েশন যে আমি বাসায় রুমে, তা আমি 2তলায় কেন? যাই হোক, আমি চিন্তা করলাম যে যাই হোক এখন নিজের জীবন বাঁচানি হচ্ছে ফরজ, ঠিক আছে। তা আমি ভগবানের নাম নিতে লাগলাম, আমার ইষ্ট দেবতার নাম নিতে লাগলাম যে আমি ভগবানের নাম আমি মনে মনে অনেক নিচ্ছি যে ভগবান আমি কোথায় আছি, কিভাবে আমাকে প্লিজ উদ্ধার করো। তো এমন অবস্থায় আমি কোনোরকম আর কি একটা হলো যে না এখন স্বাভাবিক একটা পর্যায়ে আসলো। তা আমি কি করলাম যে ঠিক আছে আমি ওই মানে ধান্দার ভরে আর কি, ঠিক আছে, ধান্দায় আর কি, মানে একটা এলোমেলো একটা ধান্দার মধ্যে ছিলাম আর কি। তা আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম আর কি। আমি আমার রুমে আস্তে আস্তে গেলাম, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না আমি কি সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি না কোথায় যাচ্ছি। যাই হোক, আমি সিঁড়ি বেয়ে আমি জানি যে আমার 4তলায় আমি থাকি। আমি তো ওখানে আমি গেলাম, যে আমি চাবি দিয়ে দরজা খুললাম, দরজা খুলে আমি বাসায় ঢুকলাম। বাসায় ঢোকার পরে দরজাটা লাগাই দেখলাম না সবাই ঘুমাই আছে। না আমি মনে হয় কি ব্যাপার, কিভাবে এখানে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, আমি রুমে গেলাম, রুমে যাই ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আমি বাতি জ্বালিয়ে ঘুমাইলাম, লাইট জ্বালিয়ে ঘুমাইলাম আর কি। হ্যাঁ, তো লাইটটা জ্বালাম যে একটু ভয় করতেছিল, ভয় কাজ করতেছিল, সবাই ঘুমায় আছে, আমি বাইরে কিভাবে আমি কই আসলাম নাকি গেলাম কি। তা আমি ঘুমিয়ে পড়লাম ওইখানে, যে লাইটটা জ্বালিয়ে ঘুমালাম আর কি। ঘুমানোর পরে এখন যেটা হলো আর কি যে ঠিকঠাক আছে সবকিছু, ওকে ফাইন। দেন আমি যাই আমি পরের দিন সকালে আর কি, সকালে হলো যে আমার একটা ফ্রেন্ড ছিল আর কি, জুবাইর আর কি। তাকে আমি বললাম বিষয়টা যে আসলে এরকম আমার একটা সিচুয়েশন হলো। তো কি বলে জুবাইর বললো যে না এরকম তো কি বলিস তুই, এটা তো হতে পারে না। তা আমি আমার আর কয়েকজন ফ্রেন্ড ছিল, তাদেরকে চঞ্চল ভাই ছিল, তাকে বললাম, সজীব ভাই ছিল, ওর বিষয়টা আমি শেয়ার করলাম যে সজীব ভাই এরকম বিষয়, তা কি করা যায়। তো সজীব ভাইয়ের মানে সজীব ভাই এবং চঞ্চল ভাইয়ের পরিচিত একজন হুজুর ছিল আর কি। তো হুজুরের কাছে বললো যে ঠিক আছে, তোমার যেহেতু এরকম ফিল হয়েছে তোমার কাছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাদের চীনা পরিচিত যে হুজুর আছে তার কাছে যাও, যে আর কি বিষয়টা বলো, দেখো কি হয়, তিনি কি সলিউশনটা দেন আর কি। তা আমি তার কাছে যাই, হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে তিনি আমাকে বললেন যে এইভাবে বললেন যে আসলে তোমার সাথে যেটা হয়েছে, তুমি যেদিন রাত্রে আর কি ব্যাক করছিলে মোহাম্মদপুর থেকে, তখন আর কি তোমার সাথে একটা খারাপ কিছু তোমার সাথে আসছিল আর কি, খারাপ একটা কিছু, একটা বাতাসের মতো খারাপ একটা কিছু আসছে তোমার কাছে, যেটা তোমাকে আর কি মানে পয়জেস করতে যাচ্ছে আর কি, মানে তোমার দিকে নিয়ে যেতে যাচ্ছে আর কি, এমন একটা কিছু, কোথাও নিয়ে যেতে চাচ্ছে। হ্যাঁ, আমাকে কোথাও নিয়ে যেতে যাচ্ছে। তা আমি বললাম যে আচ্ছা তো এরকম যদি হয় তাহলে এখান থেকে কিভাবে বাঁচা যায়, মানে এটা কি আমাকে ক্ষতি করতে হবে? হ্যাঁ, বললো হ্যাঁ, তুমি যদি রাতে বেটের হও তাহলে তোমার ক্ষতি হতে পারে, কারণ তোমাকে যেহেতু সে তার একটা তোমার উপর একটা হয়েছে আর কি, প্রভাব। ঠিক আছে, এখন কি অবস্থা তাহলে আপনার? এখন হচ্ছে যে তিনি আমাকে একটা তাবিজ দিল আর কি। তিনি তাবিজ দিয়ে বললো যে তুমি তাবিজটা তোমার বাম হাতে রাখো, বাঁধো আর কি। তো আই হোপ তুমি
ভালো থাকবা। আপনার কি মনে হয় যে আপনার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা এরকম কোনো কিছু? আমার হতে পারে, আমার মনে হয় হতে পারে, কিন্তু আমি শিওর না, হতেও পারে। এবং আপনি যে ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে সবকিছু দেখছিলেন এবং ঘুম থেকে চোখ খুলে তারপর আপনি দেখলেন যে আপনি সিঁড়ির উপরে দাঁড়িয়ে, মানে সিঁড়ির উপরে মানে ইয়ে আছে আর কি, বসে আছে আর কি। খুবই অদ্ভুত ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যান্ড আই হোপ যে আপনারা শুনলেন, যারা তাদেরও অনেক কিছু বলার থাকবে সেটা অবশ্যই আপনারা বলবেন। আমি তো জাস্ট শুনি, কিন্তু কোনো মতামত দিতে পারি না। থ্যাংক ইউ। আমরা এইবার সেই ঘটনাটা যাব। আলিফ, কার ঘটনা আপনি শোনাবেন? আপনার সঙ্গে আরো একজন আসার কথা ছিল, উনি আজকে আসেননি। আমি বলছিলাম যে আজকে আমাদের গেস্ট মাত্র 2 জন, বাকিরা আসতে পারেনি। আচ্ছা, আপনার নামটা, মানে ওনার নামটা তো আমরা বলতে পারবো না, বাট কি হয়েছিল একটু বলবেন আমাকে? আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, আমি আসলে কিভাবে আসলে শেয়ার করব জিনিসটা, এটা আমি যখন আপুকে পাই আর কি আমার চেম্বারে, তো আপু হঠাৎ করে রিনাউন মানুষ, আমি যতদূর জানি রিনাউন, তাকে অনেকেই চেনে আর কি। রাসেল ভাই আসলে মানুষটা কেউ না, আমি আপনাকে একদম পরিষ্কার হয়ে বলে দিচ্ছি। তাহলে যেহেতু আমি ওনার সম্বন্ধে কিছু বলতে পারছি না, তাহলে মানুষটা রাসেল ভাই কেউ না। সেটাই। হ্যাঁ, তো আসলে আপু আসার কথা ছিল আজকে আমার সাথে, আমি তাকে 1 মাস আগেই জানিয়েছিলাম, কিন্তু আপুর রিসেন্ট কিছু ইনসিডেন্টের কারণে উনি আজকে আসতে পারেন নাই। কিন্তু রাসেল ভাই, মাঝে মাঝে অনেক ঘটনা শেয়ার করি, এখানে এসে শেয়ার করি, কারোর কাছ থেকে কালেক্ট করি, কিছু ভালো লাগে, কিছু খারাপ লাগে, কিন্তু আপুর ঘটনাটা আসলে আর শেয়ার করার মতো শক্তি নাই। কিন্তু রাসেল ভাই রেকর্ড নিয়ে আসছি, আপনাকে দিলাম রেকর্ডিংটা। আচ্ছা, কেন উনি আসতে পারলেন না? বা রাসেল ভাই সেই জন্য উনি একটা মেসেজ পাঠিয়েছে, আমি একটু পড়ি রাসেল ভাইয়ের মেসেজটা। এখানে লেখা আছে, আসসালামু আলাইকুম আলিফ ভাই আর রাসেল ভাই, আমার স্টোরিটা শেয়ার করার আগে বা পরে কাইন্ডলি এই টেক্সটটা লিসেনারদের একটু শেয়ার করবেন। ভাই, I am extremely sorry for not being able to attend the studio tonight. Thank you for sharing one of my many stories. এটা রাসেল ভাই তার স্টোরির কিছু অংশ, কোন একটা স্টোরি আর কি। যা কারণে এসএমএসটা লিখছি যে যখন থেকে ভূত এফএম শুনছি, I am feeling one of many around my room. আর আলিফ ভাইয়া, I am hearing my name being called. কেউ একজন, উনি অনেককে ফিল করেন তার ঘরের মধ্যে, এবং কেউ একজন রাইট নাও তো না, রাসেল ভাই এখন ডাকছে। আর আমার হঠাৎ চেস্ট পেইন বেড়ে নোজ ব্লিড করা শুরু হলো, এটা একটা প্রবলেমের মধ্যে একটা। এবং আজকেও নিশ্চয়ই ওইরকম একটা কোনো কারণের জন্য উনি এখানে আসতে পারেননি, এবং ওনার আসার ইচ্ছা ছিল রাসেল ভাই, এবং 100%। এবং থ্যাংক ইউ আলিফ, লাস্ট মোমেন্টে আপনি রেকর্ডটা করেছেন, এবং রেকর্ডের ঠিক ওরকম প্রস্তুতি কোনো কিছু ছিল না, বাট আপনারা শুনলে বুঝবেন, বাকিটা আলিফ ঘটনায় বলে দিবে। তো ফার্স্ট পার্টটা একটু আলিফ আপনার কাছ থেকে শুনি, তারপরে আমরা। জি রাসেল ভাই, আমি যখন আপুকে ডেকে ওনার কাছে ঘটনা শুনলাম, তখন আপু আমার ক্লিনিকে এসে মোটামুটি অনেক কিছু বলেছে রাসেল ভাই, আমি আসলে কিছু রিকল করতে পারি নাই, এত কিছু জয়েন। তো আমি আপুকে বললাম, আপু আপনি আমার সাথে রেডিও ফুটেজে যাবেন, আমি ইনশাল্লাহ আগামী মাসের 3 ফেব্রুয়ারি রেডিও ফুটেজে যাচ্ছি। এটা গত মাসে, এবং অনেকদিন আগে, এবং আমি আপনার সাথে রাসেল ভাই এসএমএস করে জানিয়েছিলাম। তো আপু বললেন, ঠিক আছে ভাইয়া, আমি ইনশাল্লাহ 3 ফেব্রুয়ারি কোনো প্রোগ্রাম রাখবো না। তো উনি তো নর্মালি বিজি থাকে রাসেল ভাই, তো এই বিজনেসের ফাঁকে এই মধ্যে একটা ঘটনা ঘটে যায় তার সাথে। যেদিন তিনি আমার কাছে ঘটনা শেয়ার করে, তার জীবনের সব ঘটনা মোটামুটি 50%-এর বেশি শেয়ার করে, তার পরের দিনই রাসেল ভাই তার বাসাতে হঠাৎ করে তার মার সাথে একটু কথা কাটাকাটি শুরু হয়, নর্মাল থেকে একটু বেশি, একটু অ্যাবনর্মাল ভাবে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটি তো আসলে নট ন্যাচারালি অনেকেরই হয়, ওনারও হয়েছে আগে, কিন্তু হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যাবার প্ল্যানটা তার একদম হঠাৎ। সে বাসার ড্রেস পরে ব্যাগ ট্যাগ গুছিয়ে বাইরে চলে যাচ্ছে, এরকম অবস্থা। তো তার মা জিজ্ঞেস করে, তুই কোথায় যাচ্ছিস? ব্যাগ ট্যাগ গুছিয়ে ঘরের ড্রেস পরে কই যাচ্ছিস? তখন তার মাথায় আসে আসলে আমি কোথায় যাচ্ছি। তো সে আর কিছু না জিজ্ঞেস করে বাসার ছাদে সে নর্মালি রাসেল ভাই যান না, ওইটা জোহরের ওয়াক্ত, খুব যে হন্টেড টাইম বা কিছু রাত, অনেক গভীর রাত, সেটাই অনেকে মনে করেন, বাট অত ভয়ঙ্কর না। এবং তার চুল এত বড়, কোমর ছাড়িয়ে যায়, তো যার কারণে সে এতটা মুভ করেন না। তো এগুলি সামনে আপনারা স্টোরিতে শুনবেন। তো আমি যতটুকু জানি, ওনার যতটুকু উনি আমাকে আজকে বলেছেন, যে যখন উনি ওই উপরে বসে সিঁড়ির কামরাতে, মানে ছাদে যাওয়া ওই সিঁড়ির গেটটা লাগানো, তো সিঁড়ির কামরাতে ওই বিল্ডিং এ আমার একটা ঘটনা আছে কি রাসেল ভাই, 2-3টা অ্যাটেম্পট নেওয়া ঘটনা আছে, যার ফলে বাসার ছাদটা অলওয়েজ বন্ধ থাকে, লোকজন ফিজিক্যালি যেন লোকজন ছাদে উঠতে না পারে পারমিশন ছাড়া, গেটটা বন্ধ থাকে। তো গেটের সামনে 2-3টা স্টেপ নিচে সে সিঁড়িতে বসেছিল,
এমন সময় রাসেল ভাই গান শুনছিল, দুইটা ইয়ারফোন কানের মধ্যে ছিল, গান শুনছিল আর কিছু ছবি স্লাইড করে দেখছিল। এমন সময় তার ছোট ভাই নিচ থেকে এসে তার হাত ধরে এবং হাত ধরে ঘাড় ধরে নিচে নামিয়ে দেয়। হেঁচকা ধরে টান দেওয়া হয় না, ঠিক ওরকম ভাবে নিচে নামিয়ে দেয়। তো সে বলছে যে আমাকে ছাড়ো ভাই, আমি যাচ্ছি। কিন্তু তার এই নর্মাল আচরণও তার ভাই সহ্য করতে পারছিল না। কন্ডিশনটা এরকম যে নর্মাল আচরণটা তো সে তার ভাই সহ্য করতে পারছিল না, যে খুব জোরে টানছিল। তো তার কাছে জিনিসটা নর্মাল এই জিনিসটা চিন্তা করার আগে সে একটা চিৎকার দেয়। তো সর্বপ্রথম 5 তলায় ওই বিল্ডিং এর 5 তলার যে আন্টি সে এগিয়ে আসে এবং তাকে জোর করে ওই ভাইয়ের থেকে ছাড়িয়ে নেয়। তো হাতের মধ্যে একটা দাগ পায় এবং ঘাড়ের মধ্যে একটা দাগ বসে। তো ঘাটটা তো রাস্তা ইমিডিয়েটলি দেখা যাচ্ছে না, হাতেরটা দেখা যাচ্ছে। সে কি করলো, একটা টেনশন নিয়ে স্টেশনে চলে গেল, পুলিশ স্টেশনে। ওখানে যে রিপোর্ট লিখবে তখন তার মাথায় আস্তে আস্তে জিনিসটা আসতে থাকে যে আমার ভাই যে আমাকে হাত ধরলো এর মধ্যে 3টা আঙ্গুলের ছাপ, 5টা আঙ্গুলের ছাপ না কেন, যত জোরে চাপ দিয়েছে আমি এত ব্যথা পেয়েছি যে 3টা আঙ্গুলের ছাপ তো হওয়ার কথা না। তাহলে দিস ইজ সামথিং রং। আমি এটা ওইখানে কি বলবো, তো কাঁদতে একটা পর্যায়ে যখন ওইখানে একজন মহিলা পুলিশ ছিলেন, তুমি বললেন যে যেটা আপনাদের ফ্যামিলির ঘটনা, এটা আপনারা একটু চিন্তা করেন এখানে জিনিসটা শেয়ার করার না থেকে। তো বলছে যে আমি আপনাকে নামাই দিব। তখন পুলিশের লোকজন বলতেছে যে না, আমাকে নামাতে হবে না। তো সে নিজেই রিক্সা দিয়ে বাসায় চলে আসে। এইটা ছিল রাসেল ভাই ঘটনা। এরপর থেকে সে আর কোনো ধরনের যোগাযোগ আমার সাথে করার চেষ্টা করলেও আমি আসলে ফোন রিসিভ করতে পারিনি তার কিছু ব্যস্ততার কারণে। সে এইটাই বলতে চেয়েছিল যে আমি হয়তো আসতে পারবো না, আপনার ঘটনা শেয়ার করার পর থেকে এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে।